আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদমায়ার প্রেমগাথা পর্ব ৮। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। এই যে আপনি অবাধ্য ঘোরাফেরা করতে পারছেন, যেখানে সেখানে প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন, তার পানি পান করতে পারছেন, নিজের মর্জি মতো চলতে পারছেন, এই যে এত সব ফ্যাসিলিটি পাচ্ছেন, তার জন্য অন্তত আপনার আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। নয়তো যদি ভুলক্রমে আপনি আমার কেউ হতেন, তাহলে এতক্ষণে আপনার প্রেমিকের হাত আর আপনার মুখে দুটোর নকশায় মানচিত্র হয়ে যেত। তখন আপনি আমার সাথে তর্ক নয়, গালে হাত দিয়ে কাঁদতেন। কথাগুলো শেষ করেই ঢিল মেরে বোতলটা পুকুরের পানিতে ফেলে দিল উনি। আর আমার লোকটার শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে আসলো। আজব লোকের পাল্লায় পড়েছি তো, সবসময় আমাকে এমন গুন্ডামির মতো হুমকি দেয় কেন? কি করেছি আমি? তার সাথে কিসের এত শত্রুতা আমার? এই নিয়ে চতুর্থবারের মতো দেখা আমাদের, অথচ প্রতিবারই উনি এমন হুমকি ধামকি দিয়ে আমায় অপমান করে আসছেন লোকটা। আজ আমি ওনার বাসায় এসেছি মেহমান হয়ে। আজ অন্তত একটু ভালো ব্যবহার করা যেত আমার সাথে, অথচ তার কোনো পরিবর্তন নেই। আমি জড়ানো গলায় বললাম, হুমকি দিচ্ছেন? হুম, সত্যিটা বলছি। এবার বেশ জড়তা কাজ করলো আমার মাঝে, শীতল হয়ে আসলো আমার ভেতর। কি জন্য লোকটা আমাকে অকারণে অপমানিত করে বেড়ায় তাও জানি না। তবে নেতা সাহেব যে সুবিধার মানুষ না, তার কথাবার্তায় অবগত হয়ে গেলাম। এখন লোকটার সাথে কথা বাড়ানো মানেই নিজের ইজ্জতের আরো এক দফা ফালুদা বানানো। বলা তো যায় না, কখন না জানি রেগে তার ফেভারিট ডায়লগ বলে ওঠে, আউট। অন্যের বাড়িতে এসে যদি তার বাড়ির থেকে বেরিয়ে যেতে বলে, এর থেকে অপমান দুনিয়াতে আমার জন্য দ্বিতীয় কিছু হবে না বলে মনে হলো। এজন্য নিজের ইজ্জত বাঁচাতে লোকটার সাথে আর কথা বাড়াতে চাইলাম না। সে যা বলে তাই ঠিক। উনি যদি রিফাত ভাইকে আমার বয়ফ্রেন্ড ভাবে, তাহলে সেটাই ঠিক। ওনার ভুল ভাঙানোর দরকার নেই। বরং ভালোই ভালোই তার সামনে থেকে কেটে পড়াই উচিত মনে করে ভাসা ভাসা চোখে লোকটার দিকে তাকিয়ে মিহিসরে বললাম, আমি বরং যাই, আমার ভাইয়া অপেক্ষা করছে। আমার কথায় তেমন কিছু বলল না উনি, বরং কপাল কুঁচকে আমার চোখের দিকে তাকিয়ে রইল। লোকটার হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে আমি বেশ ইতস্তত বোধ করলাম। এইভাবে আমার চোখে তাকিয়ে কি দেখছে তাও বুঝতে না পেরে দৃষ্টি নত করলাম আমি। হালকা নড়ে চড়ে এদিক সেদিক দৃষ্টি ঘুরিয়ে বললাম, আমি যাই। তৎক্ষণাৎ লোকটার গম্ভীর কণ্ঠ আসলো আমার কানে, লুক অ্যাট মি। চমকে ওনার দিকে তাকালাম। ওনার কথার মানে বুঝতে না পেরে অবুঝ গলায় বললাম, জি। তোমার চোখে ওইটা কি? ওনার কথায় তৎক্ষণাৎ হাত গেল চোখে। ভাবলাম হয়তো কিছু চোখের উপর পড়েছে, এজন্য উনি বলছে চোখে কি। আমি নিজের চোখের উপর আলতো হাত বুলিয়ে জিজ্ঞাসা করলাম, কোনটা? আমার কথায় উনি উত্তর না করে চুপ করে রইল। তবে ওনার তীক্ষ্ণ দৃষ্টি তখনও আমার ডান চোখের ভিতরে। তার তীক্ষ্ণ দৃষ্টি অদ্ভুত ঠেকালো আমার কাছে। আমি লোকটার দৃষ্টির মাঝে আবারও চোখে হাত বুলিয়ে একই প্রশ্ন করে বললাম, কোনটা? আউট। বেশ চমকে উঠলাম আমি। আউট মানে? এবার আমি কি করেছি? হঠাৎ কি হলো ওনার? অবাক হয়ে বললাম, মানে, আই সেড আউট অফ মাই হোম। এবার বেশ কিছুটা জোরেই হুঙ্কার ছাড়লো আমার উদ্দেশ্যে। ওনার হঠাৎ হুঙ্কার ছাড়া কথায় মুহূর্তে কেঁপে উঠলাম আমি। অপমানের ঘোরে চোখের জল করালো তৎক্ষণাৎ। অতি কষ্ট চেপে রাখার অভিজ্ঞতা নেই আমার, তাই বৃথা চেষ্টা করে দু হাতে মুখ চেপে ধরলাম কান্না থামাতে। কিন্তু ততক্ষণে আমার হিসকি উঠে যায়। হালকা শরীর নড়ে উঠছিল আমার অনবরত হেসকিতে। কিন্তু তারপরও তীব্র কান্নায় জায়গা ছেড়ে চলে যেতে পারছিলাম না, অপমানে লজ্জিত হয়ে। আমার হঠাৎ কান্নায় যেন রাগটা আরো বাড়ল ওনার। তাই দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আমার উদ্দেশ্যে শুধালো, বিয়াদব। কথাটা বলে আর দাঁড়ালোও না। যে পথে এসেছিল সেই পথ ধরে ততক্ষণে জড়িয়ে গেল তিত্তির মেজাজ। এই লোকটা যত রাগ সব কেন আমার জন্য হয় তাও জানি না। আর এখনই বা কেন হঠাৎ করে আমার উপর রেগে গেল তাও বুঝলাম না। অপমানের ঘোরে ততক্ষণে আমার কান্নার বেগটা না জাতীয় যেন আরো বেড়ে গেল। আমি কিছু না করেও লোকটার কাছ থেকে বেয়াদব ট্যাগ পেলাম। অথচ লোকটা বারবার আমাকে অপমানিত করেও আদব কায়দার মানুষ, আর আমি বেয়াদব। সেদিন প্রচন্ড অপমানে অপমানিত হয়ে রিফাত ভাইয়াকে নিয়ে ফিরেছিলাম বাসায়। আমার সঙ্গে অবশ্য জুই ছিল। আরিফ ভাইয়া আমাদের সাথে আসতে পারেনি, কারণ কোচিং এর স্যাররা নাকি কি আলোচনা সভা করবে রিত খানের পরিবারের সাথে। এজন্য আরিফ ভাই সেদিন বেশ রাতে ফিরেছিল সেখান থেকে। কিন্তু আমার কান্নাকাটি দেখে রিফাত ভাইকে দিয়ে জুইকে তখনই পাঠিয়ে দিয়েছিল বাসায় আমার সাথে। আমার হঠাৎ কান্নার কারণটা অবশ্য জানতে চেয়েছিল সবাই। উত্তরে আমি শুধু পেট ব্যথার কারণ বলে চালিয়ে দিয়েছিলাম তখন।
রিদ খানের দাদাবাড়ি থেকে আসার সময় রিদ খানকে আর কোথাও দেখিনি। ইভেন এখনো তার সাথে আমার দেখা হয় না। সেদিনের অপমানের কথা আমি ভুলিনি, এজন্য অদৃশ্য অপছন্দের দেয়াল তৈরি হয়েছে রিদ খানের প্রতি আমার। বলতে গেলে প্রচন্ড অপছন্দের অনীহার মানুষ রিদ খান আমার জীবনে। এজন্য তাকে ঘিরে আজকাল আমার মধ্যে তিক্ততাই কাজ করে। তাছাড়া সেদিনের পর থেকে রিদ খানের সাথে আমার দেখা হয় না আজ 14 দিন। ওনাদের বাড়ি থেকে আসার একদিন পরেই ওনাকে আমাদের কলেজে গাড়ি নিয়ে ঢুকতে দেখেছিলাম আমি। কি কাজে এসেছিল জানি না, তবে চলে যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারকে দেখলাম সাথে। আমাকে অবশ্য দেখেনি, কারণ আমি আমার ক্লাসে ছিলাম। তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলার বারান্দায় বান্ধবীদের সাথে দাঁড়িয়েছিলাম বলে ওনাকে দেখতে পেয়েছিলাম। তবে ওনাকে দেখে আমি নিজেকে যতটা পারি আড়াল করে রেখেছিলাম, কারণ আমার ছোট মনে বেশ অনীহা জং ধরেছিল রিদ খানের জন্য। বিশেষ করে লাস্ট যখন ওনার বাড়ি থেকে আমাকে অপমান করে বেরিয়ে যেতে বলল, তখন থেকেই। এরপর থেকে রিদ খানকে নিয়ে আর ভাবতে বসিনি আমি। তবে এসবের মধ্যেও আমার অচেনা স্বামীর খোঁজ করেছিলাম আমি। দুর্ভাগ্যবশত তার খোঁজ আজও পেলাম না, কারণ হাফেজ সাহেবের নাম্বার এখনো বন্ধ পাচ্ছিলাম। তাই হতাশায় আজকাল হাফেজ সাহেবকেও কল করা কমিয়ে দিলাম। বলতে গেলে একেবারে কল করা হয় না ওনাকে। তবে মনে মনে ঠিক করলাম, এবার বাড়িতে গেলে বান্ধবীদের নিয়ে আবারও যাব নরসিংদী হাফেজ সাহেবের বাড়িতে। এবার হাফেজ সাহেব খোঁজ করব সুমনের থেকে। কেন হাফেজ সাহেবের নাম্বারে কল যায় না সেটাও জানতে চাইবো। তবে এবার হাফেজ সাহেবের খোঁজ একা করব না, সাথে সুমন নামক ছেলেটির ফোন নাম্বারটাও নিয়ে আসব। কারণ আজ যদি সুমন নামক ছেলেটির নাম্বারটা বুদ্ধি করে নিয়ে আসতাম, তাহলে এখন ফোন করে অবশ্যই জানতে পারতাম তার বাবার ফোনে কল যায় না কেন সেটা। আসলে চোর গেলে বুদ্ধি হয়, একটা কথা আছে। ঠিক তেমনই হয়েছে আমার বিষয়ে। আমরা কেউ বুদ্ধি করে সুমন নামক ছেলেটির নাম্বার নেইনি। ভাবলাম যেখানে হাফিজ সাহেবের নাম্বার আছে সেখানে অযথা সুমনের নাম্বার দিয়ে কি করব। অথচ এখন বুঝতে পারছি আসলে সবই প্রয়োজন হয়। তখন বোকামি না করলে এখন আবারও যেতে হতো না নরসিংদীতে। এজন্য আজকাল আমার টিফিনের টাকাগুলো না খেয়ে জমিয়ে রাখছি ছোট পার্সে। সবার নরসিংদী যাতায়াত ভাড়া, দুপুরে খাবার বিল সব আমি দিব বলে। যেহেতু আমার প্রয়োজনে সবাই যাবে, সেজন্য বারবার ওদের পকেটের টাকা কেন খরচ করবে আমার জন্য। অবশ্য আমার তাদের খরচ বহন করা উচিত। কেউ তো আর রুজি করে না, তাই না? বিয়ে মানে আনন্দমহল। এক গাদা কাজিনদের নিয়ে হই হুল্লোড় মাতামাতি পরিবেশ। হইচই করে সবাই দল বেঁধে কালার মিলিয়ে শাড়ি পাঞ্জাবি পরার উচ্ছ্বাস। ঘন্টা লাগিয়ে মন মতো সাজা। নতুন নতুন বিয়াই বিয়ান পাওয়া। দুলাভাইকে নিয়ে জম্পেশ আনন্দ করা। উফ, অসংখ্য মুহূর্তগুলো এক্ষুনি আমার চোখে ভাসছে। আর ভাসবে নাই বা কেন? আমার বড় আপুর বিয়ে বলে কথা। কেউ ভাবতে পারছেন কতটা খুশিতে ভাসছি আমি? মনের আনন্দে হাওয়ায় ভেসে যাচ্ছি বলে আমার তো এক্ষুনি ক্লাস করতে মন চাচ্ছে না। অমনোযোগী হয়ে পড়ছি। কি এক অবস্থা! আসলে কাল বিকেলে আম্মু ফোন করে জানালো আমার বড় আপু মুক্তা ইসলামের বিয়ে। সেজন্য আরিফ ভাইয়া কাল রাতের ট্রেনেই বাড়িতে গেল। কারণ ছেলেপক্ষ নাকি ইতিমধ্যে আপুকে পছন্দ করে গেছে। তাই এখন তাড়াহুড়ো করে সবাই আজকে বিয়ের ডেট ফিক্সড করতে যাচ্ছে। এজন্য মূলত বড় ভাই হিসেবে আরিফ ভাইয়ার বাড়িতে আর্জেন্টলি যাওয়া আর কি। আম্মু আরো জানালো সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসে আপুর বিয়ের ডেট ফিক্সড করবে। ছেলে পরিবার ভালো, ছেলে ভালো, এজন্য কারো আপত্তি নেই কোনো কিছুতে। বিয়ের কথা শুনে আমি আর জুই তো পারি না এক্ষুনি উড়ে চলে যাই বাড়িতে। কিন্তু আমার আব্বুর কড়া নিষেধ। পড়ালেখা ছেড়ে ক্লাস মিস দিয়ে কোনোভাবে বাড়িতে যাওয়া চলবে না। যেতে হলে অবশ্যই বিয়ের একদিন আগে যেতে হবে আমাদের, নয়তো না। উফ, এত কড়াকড়ি নিষেধাজ্ঞা মানা যায় বলেন? মানুষ আনন্দের মুহূর্তগুলো কি হিসেব করে পালন করবে? আমি এখন আনন্দ করতে না পারলে বুড়ো বয়সে কি আমার মন চাইবে এসবের জন্য? হ্যাঁ, এই দিনটা আমি আর পাবো? বিষণ্ণ মনে আরিফ ভাইকে রাতে বিদায় করলাম আমরা। এদিকে আপুর বিয়ের নিউজ পেয়ে আনন্দে আমি স্বামীর কথা ভুলেও গেলাম। তাকে যে আমার খোঁজা মিশন বাকি সেটাও স্থগিত রাখলাম। আজকাল হাফেজ সাহেবের নাম্বারে তো ভুলেও কল দেই না। মনে মনে ঠিক করলাম আপুর বিয়েটা শেষ হোক, তারপর না হয় নিজের হারিয়ে যাওয়া স্বামীকে পুরোদমে আবারও খুঁজবো। এখন থাক। আমার আজও মনে পড়ে সেদিনকার কথাগুলো। আপুর বিয়ের জন্য স্বামীকে খোঁজা না বলে আমার থাক কথার চিন্তা ভাবনাটা ছিল আমার জন্য চরম ভুল। এজন্য আমি অনেক পরে জানতে পেরেছিলাম আমার এই থাক কথাটার ভিত্তিতে ধরে অনেকেই কতটা হেনস্থ হতে হয়েছিল। অবশ্য এর কুফল হিসেবে আমিও ছাড় পাইনি। কতটা ভুক্তভোগী হয়েছিলাম সে কথা মনে পড়লে আজও আফসোস হয়। আমাকে কত কিছুই না সহ্য করতে হয়েছিল এই ব্যাপারে, সেটা একমাত্র আমিই জানি।
উফ, কি এক ঘাটতেরা মানুষ! না মুখে কিছু বলবে, আর না আমাকে সহজে ছাড় দিবে। কোনো কিছু মন মতো না হলে আমার সাথে ঘাটতেরামি শুরু করবে, যতক্ষণ না পর্যন্ত তার মন মতো হচ্ছে সবকিছু। মোট কথা, তেরামির আরেক নাম হলো আমার ব্যক্তিগত সে। দুপুরে তপ্ত রোদে যখন চারপাশে সবকিছু খা খা করছিল, সেই তপ্ত রোদের অতিষ্ঠ হয়ে একদল শিক্ষার্থীরা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে, হাতে স্প্রিট ক্যান নিয়ে। টেবিলে গোল করে সিনিয়র ছাত্রছাত্রীরা বসে আড্ডার আসর মেতে। সিনিয়রদের ভিড়ে আমরা জুনিয়ররা মোটামুটি শান্তভাবে বসে আছি খাবার অর্ডার দিয়ে। আসলে এই মুহূর্তে কলেজ ক্যান্টিনে বসে আছি আমি। আমার সাথে একই টেবিলে জুই, শ্রেয়া আর নাদিয়া বসা। নাদিয়া আমাদের নতুন ফ্রেন্ড। কিছুদিন হলো সে আমাদের সাথে ওঠা বসা করছে। মেয়েটি খুব ভালো। ওর সঙ্গও আমাদের অনেক হাসায়, তার জন্য হুট করে ফ্রেন্ড বানিয়ে ফেলা। আমাদের এখন টিফিন টাইম চলছে। বর্তমান সময় 12টা 45 মিনিট। টিফিন টাইম শেষ হবে 1টা 30 মিনিটে। আমাদের হাতে আরো 45 মিনিট সময় আছে বলেই সবাই কলেজে ক্যান্টিনে বসে যে যেটা পারছে অর্ডার করে খাচ্ছে। আমিও খাবো, তবে সেটা আমার টিফিন বক্সে আনা নুডলস হবে। বাকিরা সবাই সিঙ্গারা, সমোসা, ঠান্ডা বা কোল্ড কফি অর্ডার করেছে নিজেদের জন্য। আমি বাসা থেকে টিফিন নিয়ে আসার প্রধান কারণই হলো নিজের পকেটে খরচ জমাচ্ছি স্বামীকে খোঁজার জন্য। এজন্য গাড়ি ভাড়া ছাড়া বাড়তি 1 টাকাও খরচ করি না এদিক সেদিক। কিন্তু জুই কোনো টিফিন বক্স বহন করে না, কারণ ওর পকেটের খরচের টাকা সবটাই ক্যান্টিনে বসে খরচ করে। তবে ও একা নিজের জন্য কোনো কিছু অর্ডার করে না, আমার জন্য সমান সমান অর্ডার দেয় সবকিছু। ঠান্ডা অর্ডার করলে দুটো করবে, কোল্ড কফি অর্ডার করলে দুটো করবে, আবার সিঙ্গারা অর্ডার করলেও আমার জন্য সমান সমান করে অর্ডার করবে। এজন্য মূলত আমি নিজের পকেটের টাকা বাঁচিয়ে রাখতে পারি। বড় বোন থাকলে এই একটা সুবিধা নেওয়া যায় ওদের থেকে। হোক জুই আমার 6 মাসের বড়, তাতে কি? বড় বোনের দায়িত্ব পালন করতে বিন্দুমাত্র পিছপা হয় না ও। খাবার অর্ডার করেই সবাই বসেছিলাম। আমি আশেপাশে একটু তাকিয়ে ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে টেবিলের উপর রাখতে শ্রেয়া আমার হাত থেকে টিফিন বক্সটা কেড়ে নিজের কাছে নিতে নিতে বলল, আজ কি এনেছিস তুই? আমি কি বলার আগেই জুই বলল, নুডলস বানিয়েছিলাম সকালে। দে, একটা চামচ দে তো। আমি ব্যাগ খুলে এক্সট্রা 4টা চামচ বের করলাম, কারণ রোজকার কাণ্ড এটা। আমার একা টিফিন বক্স 4 জনে ভাগ করে খায়। আমি চামচ বের করে 3 জনকে 3টা দিয়ে নিজের জন্য একটা রাখলাম। আমার ব্যাগটা পাশের চেয়ারে রেখে ওদের দিকে তাকাতেই দেখলাম সবাই ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে টেবিলের মধ্যস্থে বক্সটা রেখে। আমি সেখান থেকে 1 চামচ নিয়ে মুখে তুলতেই নাদিয়ার নুডলস খেতে খেতে বলল, মায়া, কাল পিঠি বানিয়ে আনিস তো টিফিন বক্সে করে। জুই বক্স থেকে 1 চামচ নুডলস মুখে দিতে দিতে নাদিয়ার কথার উত্তর করলো, ও পিঠা পছন্দ করে না, এজন্য ও পিঠা খায়ও না, বানায়ও না। জুইয়ের কথায় আহাজারি করে বলে উঠল শ্রেয়া, কি সর্বনাশ! পিঠা পছন্দ করে না এমন পাবলিক আছে দুনিয়াতে? এই মায়া, তুই পিঠা পছন্দ করিস না কেন? শ্রেয়ার আহাজারিতে নুডলস চিবাতে চিবাতে বললাম, কোনো কারণ নেই, এমনি ভালো লাগে না আর কি। কি বলিস এসব দোস্ত? তাহলে তো এই চট্টগ্রামের স্থানীয় পোলাপানদের সাথে প্রেম আর বিয়ে দুটোই করতে পারবি না। দুটোতেই তোর জন্য হরতাল। এত বড় কলেজে পড়েও যদি চট্টগ্রামে একটা প্রেম করতে না পারিস, তাহলে ইজ্জত থাকবে বল? শ্রেয়ার কথায় নাদিয়াও সম্মতি জানায় কথাগুলো বলল, কারণ দুজনই চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা। তবে জুই খানিকটা আপত্তি করে নাদিয়ার কথার উত্তরে বলল, পিঠার সাথে প্রেম বিয়ের কি সম্পর্ক ওর? জুয়ের কথায় আমি সহমত প্রকাশ করলাম না, বরং চুপ থেকে নাদিয়ার কথার মানে খানিকটা বুঝতে পারলাম, কারণ আমার নিজের নানু বাড়িও এই চট্টগ্রামে। এজন্য আমি জানি চট্টগ্রামের কালচার কেমন। এরা যে কতটা সমাজবাদী মানুষ সেটা আর না বললাম। এখানে স্থানীয় মানুষদের ভাড়াটিয়ারা জমিদার বলে সম্বোধন করে। অহংকার তাদের রক্তের শিরায় শিরায় ধার্য। শ্রেয়া নুডলস চিবোতে চিবোতে জুয়ের কথার উত্তরে বলে, হুম, পিঠার সাথে মায়ের কোনো সম্পর্ক নাই থাকতে পারে, তবে পিঠার সাথে এই চট্টগ্রামবাসীর গভীর সম্পর্ক রয়েছে, বুঝলি? চট্টগ্রামের এমন কোনো পাবলিক খুঁজে পাবি না তুই যারা পিঠা পছন্দ করে না। এমনকি চট্টগ্রামের বিশেষ রীতি হলো তারা মেহমানদারি করতেও সর্বপ্রথম তোকে পিঠার নাস্তা দিবে বিভিন্ন রকমের। এখানে তুই যত বেশি পিঠার আইটেম বানিয়ে মেহমানদারি করবি, তুই তত বেশি সমাজওয়ালা লোক হবি। অন্যান্য এলাকার মানুষ শখের বসে বা মন চাইলে মাসে বছরে বা পিঠার সিজনে পিঠা বানিয়ে তারা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু এই চট্টগ্রামের মানুষদের বাসায় তুই অতি 12 মাসে পিঠার উৎসব পাবি।
সকালে বা বিকেলের নাস্তায় মাস্ট বি পিঠার নাস্তা থাকবে। মোট কথা এখানকার ছেলের বউদের অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ থাকতে হবে, নয়তো শ্বশুরবাড়ির মানুষের খোটা ফ্রিতে শুনতে হবে যে তোমরা সমাজ জানো না। আর যদি তুই চিন্তা করিস যে এখানকার ছেলেদের সাথে প্রেম করবি, তাহলেও তোকে পিঠার বিভিন্ন নাস্তা বানানোর মতো পারদর্শী হতে হবে, কারণ এরা 2 দিন পর পর তোর কাছে পিঠা খাওয়ার আবদার রাখবে। এর জন্য বলছিলাম, যদি চট্টগ্রামে প্রেম বা বিয়ে করার মতো ইচ্ছে থাকে তাহলে অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ অবশ্যই থাকতে হবে, মাস্ট। শ্রেয়ার দীর্ঘ কথার ইতি টানতেই আমি মাছি তাড়ানোর মতো বাতাস করলাম মুখের সামনে। বেশ কনফিডেন্স নিয়ে বললাম, তাহলে তুই নিশ্চিত থাক, এই শহরের মানুষের সাথে আমার কিছুই হবে না, কারণ আমার বিয়ে করার জন্য অবশ্যই আমাদের এলাকায় কাউকে দেখে রাখবো। আমি হলাম কামচোর মানুষ, পিঠা বানানোর মতো এত বড় রিস্ক কখনোই আমি নিতে পারবো না দোস্ত। তাছাড়া ধ্রাম শব্দে টেবিল সহ নুডলসের বাটি ছিটকে পড়লো আমার গায়ে। চেয়ার সহ তৎক্ষণাৎ উল্টে পড়লাম ফ্লোরে। আমার কোমরের ওপর পড়লো কাঠের টেবিল। আহত হলাম বেশ। ব্যথায় যখন কুকড়িয়ে উঠলাম তখন কেউ একজন আমাকে পুনরায় ব্যথা দিয়ে আমার হাতের ওপর পড়লো রক্তাক্ত অবস্থায়। সেকেন্ডের মাঝে চারপাশে হইচই লেগে গেল। আড্ডার মহলটা মুহূর্তেই টান টান উত্তেজনায় ছেয়ে গেল। বিষণ্ণ ভয়ার্ত হলো পরিবেশটা, কারণ আকস্মিক ঘটনার প্রভাবে আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ কি হলো আমার সাথে, আর কেনই বা আমি ফ্লোরে পড়ে গেলাম। অতি শক্তে তপ্তা মেরেছিলাম, চারপাশে কি হচ্ছিল কিছুই বুঝে উঠতে পারছিলাম না। শুধু কিছু মানুষের চিৎকারের গুঞ্জন শুনতে পারছিলাম। আমি মাথা তুলে শূন্য দৃষ্টিতে পাশে তাকালাম। দেখলাম এক যুবক আমার বাম হাতের ওপর রক্তাক্ত অবস্থায় তাকাচ্ছে মাথা দিয়ে, ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। ছেলেটির মাথা, কপাল, নাক, ঠোঁট ফেটে গল গল করে রক্ত ঝরছে, অথচ কেউ এগিয়ে আসছে না ছেলেটিকে সাহায্য করতে। রক্তে আমার সাংঘাতিক ফোবিয়া, যার দরুন তখনই বাকশক্তি হারায় কথা বলা থেকে। কষ্ট করেও যখন মুখের কিছু বলতে পারছিলাম না, শুধু গড়গড় শব্দ হচ্ছিল, তখনই বুঝতে পারলাম আমি কথা বলার শক্তি হারিয়েছি। জুই, শ্রেয়া, নাদিয়া ওরা কোথায় ছিল তাও বুঝতে পারছিলাম না, কারণ আমার চারপাশে পরিবেশটা হঠাৎ করে এতটা ভয়াবহ হয়ে গেল যে চারপাশে শুধু চাপা হাহাকারের চিৎকার ভেসে আসছিল আমার কানে। আমি শূন্য মস্তিষ্কে আবারও আমার সামনে পড়ে থাকা ছেলেটির দিকে তাকালাম। শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন, কেউ মেরেছে বেদম বোঝাই যাচ্ছে। দৃষ্টি আমার তখনও আহত ছেলেটির উপরেই ছিল, কিন্তু মুহূর্তের মাঝে আবারও কানে আসলো কিছু মানুষের হুংকারের চিৎকার। আমি চোখ উঠিয়ে সামনে তাকালাম। চোখে ভাসলো কিছু তাগড়া যুবক হাতে হকি স্টিক নিয়ে হুংকারের চিৎকার ছেড়ে দৌড়ে এদিকেই আসছে আমার পাশে পড়ে থাকা রক্তাক্ত যুবকটিকে মারতে। নির্বাক, বাকরুদ্ধ, ভাষাহীন আমি তখনও নিশ্চল শরীরে জায়গায় উপর হয়ে পড়ে রইলাম অতি শক্তে। আমি এতটাই হতভম্ব হয়ে পড়েছিলাম যে আমার এখান থেকে পালানো উচিত সেটাও মাথায় কাজ করছিল না। বলতে গেলে তবদা মেরেছিলাম। আশেপাশে কি হচ্ছিল তখনও মাথায় ঢুকছিল না কিছু। অতি শক্তে কেমন পাথর মূর্তি হয়ে গেলাম। আমার কপালের ঘাম আর চোখের পানি দুটোই এক হয়ে ঝরতে লাগলো চিবুক বেয়ে। আমার দৃষ্টি তখন আমার পাশে ছটফট করা শরীরের ওপর। কি বেদম নির্দয়ভাবে পেটানো হচ্ছে তাকে হকস্টিক দিয়ে। 7-8 জন ছেলে লাগাতার একের পর এক আঘাত করছে দু হাতে হকস্টিক তুলে পিটিয়ে, অথচ আমি তাদের পাশেই পড়েছিলাম। সবকিছু এত দ্রুত ঘটেছে যে আমি সুস্থ মস্তিষ্কে কিছু ভাবার মতো সময় পাইনি। তবে একটা সময় দেখলাম সবকিছু কেমন শান্ত হয়ে গেছে। রক্তাক্ত ছেলেটাকেও আর পেটানো হচ্ছে না। সবাই কেমন দুপাশ করে দাঁড়ালো আহত ছেলেটিকে ঘিরে, যেন কারো আসার জন্য অপেক্ষা তাদের। ঠিক তারপর মুহূর্তে বুঝতে পারলাম আমার ওপর থেকে কারা যেন কাঠের শক্ত টেবিলটা সরিয়ে আমাকে টেনে ধরে ফ্লোরের থেকে ওঠাচ্ছে। আমি বাকরুদ্ধ হয়ে শূন্য চোখে পাশে তাকিয়ে দেখলাম জুই কান্নাকাটি করছে আমাকে আঁকড়ে ধরে। হঠাৎ জুই কেন কাঁদছে তখনও বুঝলাম না। তবে আমি দাঁড়ানোর শক্তি পাচ্ছিলাম না। হয়তো পায়ে আর কোমরে লোহার আর কাঠের সংমিশ্রিত টেবিল চেয়ারের বাড়ি খেয়েছি বলে তাই। এই জন্য জুইয়ের সাথে সাথে আমাকে আঁকড়ে ধরলো শ্রেয়া আর নাদিয়াও। টেনশনে জুই বারবার কাঁদতে কাঁদতে শ্রেয়াকে কিছু একটা বলছিল। আমি কথাগুলো শুনতে পাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না। জুই বারবার বলছিল, শ্রেয়া এখান থেকে ওকে বের করতে হবে, অনেকটা রক্ত বের হচ্ছে ওর, প্লিজ কিছু একটা কর। ওর রক্তে ফোবিয়া আছে, বেশিক্ষণ এখানে থাকলে সমস্যা হবে। জুইয়ের আহাজারি কথাগুলো কানে আসছিল, কিন্তু বোঝার মতো পরিস্থিতিতে ছিলাম না।
কারণ আমার দৃষ্টি ততক্ষণে গিয়ে ঠেকলো সামনের গম্ভীর মুখর হৃদ খানের ওপর। কি দারুণ শান্ত ও গম্ভীর তার মুখখানা! ওনাকে দেখে মনে হচ্ছে এখানকার বর্তমান পরিবেশটাও বেশ শান্ত ও শীতল। এজন্য তিনিও গম্ভীর মুখে শোক পালন করছে এখন। অথচ ওনার বাম হাত থেকে গলগল করে রক্ত ঝরছিল। ধবধবে সাদা পাঞ্জাবিটাতেও রক্তের ছিটায় রঞ্জিত। নিশ্চয়ই মারামারি করতে গিয়ে এই অবস্থা হয়েছে তার। হবার কথা। আমার সাথে প্রথম দেখার দিনে ওনার দাদা বলেছিল হৃদ খানের মুখ কম, হাত চলে বেশি। আজ তা নিজ চোখে দেখলাম। উনি হয়তো তখনও আমাকে লক্ষ্য করেনি। ওনার পেছনে বেশ কিছু বডিগার্ড সহ আসিফ নামক লোকটা দাঁড়িয়ে। তখনই হকিস্টিক হাতে এক যুবক হৃদ খানের উদ্দেশ্যে বলে উঠল, ভাই একবার বলেন এরে কি করব? শালারে পুলিশে দিয়া কিছু হবে না, দুদিন পর ঠিকই বের হয়ে যাবে। তার চেয়ে বলেন ওরে মেরে ফেলি। শালার সাহস কিভাবে হয় আপনারে আঘাত করার? একজনের কথায় সায় জানালো আরেকজন। পাশ থেকে অন্যজন ঠিক একই ক্ষিপ্ত ভঙ্গিতে ওনার উদ্দেশ্যে বলল, জি ভাই, শুধু একবার বলেন। শালার ২০ দাঁত বাইর করি মাইরা। হে কত বড় সাহস আপনারে মারতে আসে! আবার আপনার বাপের সাথেও বেয়াদবি করছে। শালারে মন তো চাচ্ছে। ছেলেটির কথা থামতেই হৈ হুল্লোড় করে বাকিরাও সম্মতি দিল। আহত ছেলেটিকে পুনরায় এলোপাথারি লাথি মেরে আঘাত করতে নিষেধ করল উনি। বেশ শান্ত দৃষ্টিতেই রক্তাক্ত ছেলেটির দিকে তাকিয়ে বেশ গম্ভীর মুখে ডান হাত দিয়ে বাম হাতের পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলল, দেখ, আমি সহজ সরল মানুষ, বেশি কাহিনী পছন্দ না। এমনি আমি সমাজে বদনাম। তাছাড়া মানুষ নিজের এলাকায় সবাই বাঘ হয়, কিন্তু সিংহ তো তখনই হবি যখন তোরা ওকে ওর এলাকায় ওর নেতার দুয়ারে গিয়ে মেরে আসবি। আমার মনে হয় আমার ছেলেরা সিংহের থেকে কম নয়। বাকি তোদের সেফটি সিকিউরিটি আমার হাতে। হৃদ খানের বলতে দেরি, হই হুল্লোড় করে ছেলেরা সম্মতি জানাতে দেরি হয়নি। কি নিদারুণ নিষ্ঠুর মানুষ হৃদ খান! কারো আঘাতেও মন নরম হলো না ওনার। অঝোর রক্তের স্রোত দেখেও বিন্দুমাত্র ঘাম ঝরল না তার কপাল পেয়ে। কতটা পারদর্শী হলে মানুষ এমন শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা আমার জানা নেই। ওনার লাঠিয়াল বাহিনী যখন আহত ছেলেটিকে ধরাধরি করে তুলে নিয়ে যাচ্ছিল, তখনই ওনার বেখেয়ালি দৃষ্টিতে ভিড়লাম আমি। সে আরো কিছু বলতে গিয়েও থেমে গেল আমাকে দেখে। তার শান্ত দৃষ্টি হঠাৎ কুঁচকে এলো যখন দেখলো আমাকে জুই, শ্রেয়া আর নাদিয়া আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে তখন। তার তীক্ষ্ণ দৃষ্টি আবারও ঘোরালো আমার পা থেকে মাথা অবধি। হয়তো দেখছে তার দয়ায় আমার আঘাত শরীরটা পরিণত। এবার নিশ্চয়ই খুশি হবেন তিনি। হবারই কথা। এতদিন শুধু মুখে অপমান করত, আজ শরীরে আঘাত করতে পেরেছে বলে তার আজ খুশির দিন হবার কথা। কারণ আমিও তো তার শত্রুর দলেরই একজন হই। সে তো আমাকে তার শত্রু মনে করে আসছে এতদিন। আর শত্রুর আঘাতে মানুষ খুশি হয়, তাই সেও হচ্ছে। এ নিয়ে পঞ্চমবারের মতো তার সাথে আমার দেখা। প্রতিবারের চেয়ে এবার পরিস্থিতিটা ভিন্ন। এবার অপমানের সাথে সাথে তার হিংস্রতার শিকার হয়েছি আমি সমানভাবে। আমার সারা শরীরে নুডলস মাখো মাখো। সাদা কলেজ ড্রেসটা রক্ত আর নুডলসের তেলে মাখো মাখো। জুই কেঁদে কেঁদে আমার শরীর থেকে নুডলস ফেলছে আর বারবার কিছু একটা বলছে আমার উদ্দেশ্যে। আমি সঠিক বুঝতে পারছি না, কারণ আমার নিশ্চল দৃষ্টি তখনও হৃদ খানের তীক্ষ্ণ দৃষ্টির ওপর। উনি আমার চেহারায় এত কি দেখছে বুঝলাম না। তবে জুই হঠাৎ করে আমার কপালে কিছু একটা চেপে ধরতেই তীব্র ব্যথা অনুভব করলাম আমি সেখানে। ধ্যান ভাঙলো আমার। মস্তিষ্ক সচল হলো। কপালে আলতো হাত বুলিয়ে হাতটা চোখের সামনে ধরতেই বুঝলাম আমার কপাল কেটে যাওয়াতে এমন বিলাপ করে কাছে জুই। কিন্তু হঠাৎ করে আমার কপালটা কাটলো কিভাবে? ভাসা ভাসা চোখে নিচে তাকিয়ে দেখলাম আমার হাতের কাঁটা চামচটা রক্ত লেগে ফ্লোরে পড়ে আছে। বুঝতে পারলাম তখন উল্টে পড়ে যাওয়াতে সেটা দিয়ে হয়তো কপাল কেটেছে আমার। এত সব রক্তাক্ত কাহিনী দেখে এতক্ষণ ঠিক থাকলেও এবার নিজের রক্ত ঝরা দেখে শরীর ছেড়ে দিলাম। শূন্য দৃষ্টি আধার করে আনতেই অনুভব করলাম জুয়ের সাথে সাথে এবার শ্রেয়া আর নাদিয়াও চিৎকার করে আমাকে জাপটে ধরছে নিচে পড়া থেকে বাঁচাতে। তারপর তারপর কি হলো আমার মনে নেই। আর না কোনো কিছু বোঝার মতো পরিস্থিতিতে ছিলাম। শুধু জ্ঞান হারাতে হারাতে দেখেছিলাম হৃদ খানের অনল দৃষ্টি আমার ওপর।